মেহেরিন পুরোটা পথই নিশ্চুপ রইল। রিকশায় এক কোনায় গুটিসুটি মরে বসে আছে সে। বাতাসের ওনাটা বারবার উঠছে, অথচ আজ সেটাও ঠিক করারও শক্তি নেই তার। কানে এখনো ভাসছে আরদিয়ানের সেই কথাগুলো। ইউ আর সো ইনোসেন্ট, সুইট হার্ট। কথাখানা ভাবতে গাল দুটো আবার উত্তাপ্ত হয়ে উঠল রমণীর। পেবলখানা ধারণ করলো টকটকে লাল বর্ণ। সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে নিজেকে ধমক দিল সে। এক নাম্বারে উজাইরা, কিন্তু মুখে কথাটা বলেও বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি কিছুতেই থামলো না তার। পুরো শিরা উপশিরায় তখন অদ্ভুত কম্পন খেলা করেছে। স্বপ্নের মতো লাগছে সবকিছুই। কিছুর সাথে বেশ দ্বিধা আসেছে। আদ্রিয়ান নামক রহস্যময় মানবটিকে ঠিক বুঝে উঠতে পারছে না সে আসলে কি চাইছে তা নিয়ে সন্দেহহারা মেহেরিন। রিক্সা থামাতে ভরা মিটিয়ে ধীরে পায়ে বাড়িয়ে ভেতরে ঢুকলো সে। শিরায় শাওয়ার নিয়ে তার পেয়ে আগেই ফিরিয়েছে। অভ্র তাকে পৌঁছে দিতে চেয়েছিল বলেই শাওনকে ফোন করে ফিরতে বলেছে মেহেরিন। তবে মাঝখানে কি হলো কে জানে। তখন আদ্রিয়ানের অদ্ভুত ব্যবহারের পথ মেহেরিনকে পৌঁছে দিতে চেয়েও দিতে পারেনি অভ্র। তা না কি জরুরি কাজ পড়েছে তাই যেতে হবে। উপরান্ত না পেয়ে মেহেরিন নিজেই রিক্সাতে আসতে বলে জানিয়েছে। অভ্র তাকে রিক্সায় তুলে রওনা দিয়েছে নিজের গন্তব্যে। মেহেরিন ড্রয়িং রুমে ঢুকতেই সুফিয়া বেগম ডাকলেন মেহ। মেহেরিন ক্লান্ত গলায় উত্তর দিল, বলো মা, কোথায় গিয়েছিলে? শিফাদের সঙ্গে। সুফিয়া বেগম আর কিছু জিজ্ঞেস করলেন না, বরং মৃদু হেসে বললেন, যা ফ্রেশ হয়ে আয়, তারপর নিচে আসিস, তোর বাবা তোকে খুঁজছিল। মেহেরিন শুধু মাথা নেড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতি বিলম্বের দিকে ছুটে তাকিয়ে থাকলো নিঃশব্দে। বার কয়েক পলক ঝটকা হঠাৎ করেই কানের পাশে হাত ছুঁয়ে দিল নিজের। ঠিক এই জায়গাটাতেও তো কারো স্পর্শ পেয়েছিল সে। আদ্রিয়ান তার চুল সরিয়ে দিয়েছিল নরম হাতে, ঠিক এই জায়গায়। দৃশ্যখানা মস্তিষ্কে চড়া দিয়ে উঠতে মুহূর্তে যেন শরীরের ভেতর আবারও কাঁপুনি বয়ে গেল রমণীর। শিরা দ্বারা বেয়ে শীতল স্রোত নামলো। তীব্র শিহরণে কেঁপে উঠল সর্বাঙ্গ। বুকের ভেতরটাও তখনও অন্য স্বপ্নের জাল তৈরি হতে লাগলো। আদ্রিয়ান নামক পুরুষটি নিখুঁত মুখোভয়, তার প্রতিটি আচরণ স্পর্শ সবকিছুই মিলিয়ে গায়ে কাটা দিয়ে উঠল রমণীর। না ফিসফিস করে উঠল মেহেরিন। দুহাত দিয়ে নিজের গাল চাপড়ে চোখ জোড়া ডলতে লাগলো। তুই পাগল হয়ে যাচ্ছিস মেহেরিন। কি ভাবছিস এসব? কেন ভাবছিস? বিছানায় ধপ করে বসে পড়লো সে। কথাগুলো সে, দৃশ্যগুলো সে ভুলতে চায়, কিন্তু যতই ভুলতে চাইছে ততই যেন আদ্রিয়ানের গভীর কণ্ঠস্বর কানে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। মেহেরিনের কানে বাজতে আদ্রিয়ান নামক পুরুষটির মাতাল করা প্রতিটি কথা। তার চোখের সামনে ভাসছে আদ্রিয়ানের গাঢ় দৃষ্টি। তার শরীরে ঘৃণা যেন নাকের ডগায় ছুঁয়ে যাচ্ছে মেহেরিনের। আর সেই ঘ্রাণের বোধহয় পাগল পাগল লাগছে নিজেকে। স্বর্ণছাড়া অনুভূতি হচ্ছে। মুখের উপর বালিশ চেপে ধরে গড়গড়ি খেতে লাগলো মেহেরিন। বিছানা এলিয়ে দিল নিজেকে। ঠোঁট কামড়ে বিড়বিড় করে আওড়ালো, লোকটা কি মানুষ নাকি শয়তান? কিভাবে নিজের ছাপ ফেলে গেল আমার মস্তিষ্কে। অন্যদিকে রাত প্রায় 8টা ছুঁই ছুঁই। চৌধুরী ভিলায় বিশাল গেট পেরিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো আদ্রিয়ান চৌধুরীর কালো মার্সিডিজটা। গাড়ি থেকে নেমে প্রায়টা আগলা করে আদ্রিয়ান। আর সারাদিনের ক্লান্তির চেয়েও তার মাথা বেশ ঘুরছে অন্য কিছু। মনোমুগ্ধকর এক দৃশ্য স্মরণ হতেই ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল যুবকের। নিজেই নিজের কপালে চাপড় মারল সে। ফোকাস আদ্রিয়ান। ড্রয়িং রুমে ঢুকতেই নজরে পড়লো বাবাকে, যিনি সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। পাশে বসে ফল কাটছিল মিসেস চৌধুরী। ছেলেকে দেখেই ভদ্র মহিলা হেসে বললেন, এত দেরিতে এলি, আয় বস। আদ্রিয়ান সোফায় বসে কপালে ম্যাসাজ করতে করতে বলল, খুব জরুরি কিছু? ফোন করেছিলে যে? আরশি চৌধুরী খবরের কাগজটা ভাঁজ করে রাখলেন। হ্যাঁ বলো আজ। অভ্রু বাবা ফোন করেছিল। এক মুহূর্তে আদ্রিয়ানের আঙুল থেমে গেল। মুখে অবশ্য কোনো পরিবর্তন এলো না। শান্ত গলায় জিজ্ঞেস করলো তারপর, অভ্র বিয়ের তারিখ ঠিক হয়েছে? আদ্রিয়ানের চোখের পাতায় মৃদু কেঁপে উঠল। ও, মিসেস চৌধুরী উৎসাহিত গলায় বলে উঠল, আগামী মাস গেলে পরের মাসে 3 তারিখ। বাহ, ভালো তো। একদম স্বাভাবিক স্বরেই বলল আদ্রিয়ান। আশিক চৌধুরী এবার যোগ করলেন, আমাদের পুরো পরিবারকেই ইনভাইট করেছে ওরা। বিয়ের সব অনুষ্ঠানে থাকতে হবে তাও জানিয়েছে। আরশি চৌধুরী আরিশ চৌধুরী কপালে ভাঁজ
ছিল। অভ্রুর পরিবারের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। বহু বছর আগে ঘটা এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আশিক চৌধুরী নিজেই বোনের সাথে সকল সম্পর্ক ত্যাগ করেছিলেন। তবে সময়ের ব্যবধানে তাদের মাঝে টুকটাক কথা হতো। যদিও আশিক চৌধুরী এখনো পর্যন্ত বোনের সাথে স্বাভাবিক হতে পারেননি। তারপর এতদিন বাদে এ বাড়িতে এভাবে বিয়ের দাওয়াত দেওয়ার তিনি বেশ অবাকই হয়েছেন। বোনের পাশাপাশি আশিক চৌধুরী বোন নাজমা তালুকদার কল নিজে এসেই ভাইয়ের পরিবারকে বিয়ের জন্য ইনভাইট করে যাবে বলে জানিয়েছে। কিন্তু আশিক চৌধুরী বোনের এতটা ভালো মানুষই ঠিক হজম করতে পারেনি। তবুও বোন তো। আদ্রিয়ানের বাবা চিহ্নিত মুখশ্রী পানে তাকিয়ে ধীরে গলায় বলে উঠল, হুঁ। তারপর অভ্রু তোকে বিশেষভাবে বলেছে যে আগে থেকে সময় ফাঁকা রাখিস। আদ্রিয়ান হালকা হাসলো। আশিক চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে আওড়ালেন, কষ্ট পাস না, তোর জন্য বেস্ট লাইফ পার্টনার আমি খুঁজে আনবো। বাবা প্রমিস করছে তোকে। আদ্রিয়ান কথা বলো না, আড়ালে ঠোঁটে বাঁকিয়ে হাসলো মাত্র। এই পর্যায়ে সালেহা চৌধুরীর মুখখানাও মলিন হয়ে এলো। এতদিন বাদে ছেলে তার বিয়ের জন্য হা করেছিল, নিজেরই পাত্রীও পছন্দ করেছিল, অথচ সবটাও এলোমেলো হয়ে গেল মাঝখান থেকে। আদ্রিয়ান বাবার মুখের দিকে তাকিয়ে উঠতে যাবে, তখনই আশিক চৌধুরী ফের বলে উঠল, আসুন। আশিক চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কাল একটু অফিসে আসিস তো, দেখা যাবে। উঠে দাঁড়িয়ে ট্রাইটা খুলতে খুলতে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো আদ্রিয়ান। বলিষ্ঠ দেহ, সাদা রাঙা শার্টখানা ঘেমে লেপটে গেছে, কোট হাতে ধরা। আশিক চৌধুরীর শান্ত দৃষ্টি দেখলেন ছেলে চলে যাওয়ার। রুমে ঢুকে দরজা বন্ধ করতে চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। কোটটা খুলে বিছানা ছুঁড়ে ফেলো আদ্রিয়ান। তারপর ধীরে ধীরে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। দূরে অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। খানিক বাদে ফোন বের করে স্ক্রিনে তাকালো। আর তাকিয়ে পুরো মনোযোগ সেখানে স্থির হলো যুবকের। মনোমুগ্ধের ন্যায় অপলক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল অনেকক্ষণ চেয়ে। চোখের দৃষ্টি ধীরে ধীরে গাঢ় আর নেশালো হতে শুরু করলো। তর্জনীয় তুলে ছুঁয়ে দিল স্কিনে জলজলকৃত রমণীর মেয়েলিন ঠোঁট। অতঃপর চোখ বুজে নিল পুরুষটি। ফিসফিস করে আওড়ালো, ভেবেছিলাম জীবনের অন্তত তোমাকে পেতে হলে খেলতে হবে না, কসরত করতে হবে না, লড়াই করতে হবে না বিপরীত মুখের সাথে। অপর পাশে কেউ থাকবে না, শুধু আমি ছাড়া। ব্যাট ভাগ্যটাকে পায়ে ফেলে মাঝখানে একটা কার্ড অর চলে এলো। তাও কার সাথে খেলতে? আদ্রিয়ান চৌধুরীর সাথে, যার সাথে খেলে এ যাবৎ পর্যন্ত হার ছাড়া জিত অর্জন করতে পারেনি সে। 5 বছর বাদে ফিরে এসে নিজেকে বড্ড বড় খেয়ালে ভেবে ফেলেছি কাউয়ারটা। বাট নো প্রবলেম, খেলতে চেয়েছিলাম না, তবে খেলবো। খেলা আবার আমার বড় পছন্দ কিনা। কে ইচ্ছে করে মার খেতে এলো তাকে ফিরিয়ে দিতে নেই। আমি আবার বড্ড দুলাল মানুষ হই। তাচ্ছিল্য হেসে ফোনটা পকেটে পুরে গট গট পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো যুবক। পিছনে ফেলে গেল এক আকাশ তাচ্ছিল্য। তালুকদার বাড়ির ঘরের মাঝখানে বিশাল আকৃতির সোফায় আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে অভ্রু তালুকদার। চোখে মুখে স্পষ্ট তীব্র দাম্পতিকতায় ছোঁয়া। সামনে সোফায় আয়েসি ভঙ্গিতে বসে আছে তার মা নাজমা তালুকদার। বাবা আশরাফ তালুকদার দাঁড়িয়ে সিঁড়ির প্রাণে। মা ছেলের দিকে তাকিয়ে তিনি তাকিয়ে আছেন অদ্ভুত দৃষ্টিতে। কপালে তার ভাঁজ বুঝে উঠতে পারছে না আসলে কি করতে চাইছে তার পরিবার। অভ্রু বাড়িতে ফিরেই বায়না ধরে অদ্ভুত এক বিষয় নিয়ে। বিয়েটা এগিয়ে দিতে বলার ঝোঁক ধরে মায়ের কাছে। মা নাজমা তালুকদার সেই অনুযায়ী মনোমান শেখকে ফোন করে বিয়ের ডেট এগিয়ে আনার কথা বলেন। তবে মনোয়ারা শেখ তার মানতে নারাজ। একমাত্র মেয়ে তার, বিয়ে দিতে চাইছেন বলেই কি তাড়াহুড়া করবেন? তার মতে দেখে শুনে সময় নিয়ে মেয়েকে তিনি শ্বশুরবাড়ি পাঠাবেন। এ সময় বিয়ে এগিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। হাতে তো মাত্র 1 মাসই, সেটাও বেশি। একথা পাশে নাজমা তালুকদার আর কথা বলতে পারেনি। মনোয়ারা শেখ তার সিদ্ধান্তে অটল। তাকে বেশি নাচরবান্দা করার মানেই হয় না। অন্তত নাজমা তালুকদারের মতো তীক্ষ্ণ বুদ্ধি সুপর্ণ মহিলা তাই মনে করেন। বাসর ঘরে টান টান নীরবতার মাঝে ধপ করে বাসা হতে উঠে দাঁড়ায় অভ্র। মায়ের থেকে মনোয়ারা শেখের সিদ্ধান্ত ব্যাপারে শুনেছিল সে। পুরোটা সময় চুপ থেকেছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিষয়টা নিয়ে। এতে আশরাফ তালুকদার বেশ অবাক। অভ্রুর মতো বদমেজাজে অসভ্য ছেলে যে এখনো চুপ আছে বিষয়টা তিনি ঠিক হজম করতে পারছেন না। ঠিক
সাথে এটাও বুঝতে পারছেন না মাঝখানে কি হয়ে গেছে যে অভ্রুর বিয়েটা তাড়াতাড়ি সারতে চাইছে। সে তো এমন ছিল না। আশরাফ তালুকদার এসব কিছু বুঝতে না পারলেও একটা ব্যাপার বেশ বুঝতে পারছেন যে বিয়েটা কেন সম্পর্কে শুরু নয়, নয় কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কর ভিড়। এটা শুধুমাত্র অভ্রুর জেদ, একটা চাল, হয়তো কোনো প্রতিযোগিতার যেটাতে অভ্রু জিততে চায়। এতে অন্যের ক্ষতি হলেও অভ্রু তার পরোয়া করবে না নিশ্চিত। মেহেরিনের ক্ষতি হলেও নয়। দীর্ঘশ্বাস ছাড়ে আশরাফ তালুকদার। অভ্রুকে হুট করে দাঁড়িয়ে যেতে দেখে মা নাজমা তালুকদারও দাঁড়িয়ে পড়েন। অভ্রুর পকেটে হাত গুজে শটাং হয়ে দাঁড়িয়ে বাঁকা হাসলো, অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আওড়ালো, ওকে ফাইন। হবু শ্বশুর মশাই যেহেতু রাজি নন, তাহলে জোর করে লাভ নেই। সময় দাও, যখন বিয়েটা ঠিক হয়েছে তখনই হবে, আমার কোনো আপত্তি নেই। নাজমা তালুকদার কপাল কুঁচকে নিলেন। আর আর ইউ সিরিয়াস? ইয়েস মম। জোর করে কোনো ক্রমে কিছু হাসিল করব না আমি। সময়ই সবকিছু আমার পায়ের কাছে এনে ফেলবে। নাজমা তালুকদার বাঁকা হেসে ছেলের কাঁধে চাপড়ে দিলেন। আশরাফ তালুকদার চুপ করে দেখতে লাগলেন স্ত্রী সন্তানের একের পর এক দেওয়া চাল। তাহলে তাই হোক। অভ্রু হাসে মায়ের কথায়, ঠোঁট বাঁকিয়ে আড়ালো, তাহলে খেলা শুরু হোক। অবশ্যই। নাজমা তালুকদার ছেলের সাথে হেসে উঠলেন অদ্ভুত ভঙ্গিতে। অভ্রু মায়ের থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে ছুটল। বাবাকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেল। নাজমা তালুকদার ফিরে এসে বসে সোফায়। সে এক পর্যায়ে আর চুপ করে রইল না। আশরাফ তালুকদার এগিয়ে এসে বসলেন স্ত্রী অভিমুখে। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি করতে চাইছো তোমরা? কিসের খেলা কথা হচ্ছে? নাজমা তালুকদার বিরক্ত হন ভীষণ। আপেলের কামড় বসিয়ে বলেন, তোমার না জানলেও চলবে, সে আমি জানতেও চাচ্ছি না। তবে তোমাদের এই খেলার মধ্যে মেহেরিন নামক নিষ্পাপ মেয়েটাকে টানা বন্ধ করো, খোদা সইবে না। কথাখানা বলে বসা থেকে উঠে গটগট পায়ে ঘরের দিকে চলে গেলেন আশরাফ তালুকদার। নাজমা তালুকদার স্বামী কথা তাচ্ছিল্য হাসলেও মাত্র। অতঃপর সোফা গা এলিয়ে দিয়ে বিড়বিড় করে আওড়ালো, খেলাটা তো চলমান থাকবেই। আশিক চৌধুরী আর আদ্রিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো এবার। আর ছাড় পাবে না, কেউ পাবে না। হয় মেহেরিন আমার ছেলে হবে, শিক্ষা পাবে ওই পরিবার, আর নয় সম্পত্তি আমার হবে আর মেহেরিন। কথাটা মাঝপথে থামিয়ে উচ্চস্বরে হেসে উঠল নাজমা তালুকদার। তার হাসি তীব্র ঝংকার ঝাড়ি বাড়ি খেতে লাগলো ড্রয়িং রুমের চারি দেওয়ালে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সুইট হার্ট চলবে।